কাল সকাল 10:30টায় দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সময় সোমবার বিকেল 4:10 বা বাংলাদেশ সময় রাত 9:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। কিছুক্ষণের মধ্যে হিথ্রোতে পৌঁছাবেন তিনি। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজাও। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলছে দল। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটির নেতাদের। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরে দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন বেগম জিয়া। মঙ্গলবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কবুর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন। তার জন্য সমস্ত দেশের মানুষই উদ্গ্রীব এবং সবাই কিন্তু একসঙ্গে নেমে যায়। এই সমস্তের জন্য কিন্তু এই শৃঙ্খলা রক্ষা করা একটু কঠিন। তারপরেও আমাদের দল থেকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও নির্দেশনা দিয়েছেন সবকিছু যাতে শৃঙ্খলার মধ্যে থাকে। এরই মধ্যে চেয়ারপারসনকে বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বেগম জিয়ার ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে দেশকে এগিয়ে নিতে সাহস, নির্দেশনা এবং আশা যোগাবে। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে একটি শক্তি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুতি চলছে বাসা, রাজনৈতিক কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কাইয়ুম। কাইয়ুম, বেগম খালেদা জিয়া কখন পৌঁছাবেন বিমানবন্দরে এবং সেখানে আসা নেতাকর্মীরা কি বলছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন থেকে আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আশা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তাদের চেয়ারপারসনকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছেন। আমার সাথে অনেক নেতাকর্মী রয়েছেন। আমি এখন সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য যুব দলের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরীকে। আপনি কেন এসেছেন সংক্ষিপ্ত? বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে পরিবারের সবাইকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে আজকে রওনা হবেন। আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আপনাকে। আপনি কেন এসেছেন? আমরা এসেছি যিনি জনগণের জন্য আপন করে নিয়েছিলেন। আজকে আমরা ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য। থ্যাংক ইউ। আপনি শুনেছেন এখানে আমি অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী, আমার পিছন থেকে পুলিশ অনেক রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার সাথে রয়েছেন কেন্দ্রীয় যুব দলের সদস্য, যুক্তরাজ্য যুব দলের সভাপতি আফজাল হোসেন ভাই। সংক্ষিপ্ত করে বলেন আপনারা কেন, কেমন সংখ্যক মানুষ আপনারা এখানে? আসলে আমাদের আবেগের জায়গা হচ্ছে আপনি শুনলেন, আমরা এখন থেকে আর
15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা আশা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই যে রাস্তা দিয়েছে, পুলিশ ব্লক করে দিয়েছে, মানুষ বেশি হওয়ার কারণে মুভমেন্ট করতে দিচ্ছে না, কিছুক্ষণ আশা করতেছি 15 থেকে 20 মিনিটের মধ্যে তিনি এদিকে আসবেন। পরবর্তীতে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। কায়ুম, আপনাকে ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমার অফিসাররা ওয়াদা করেছেন, রমজান মাসের প্রথম দিনে হাত তুলে ওয়াদা করেছেন তারা কারো দ্বারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা এই নির্বাচনটা পরিচালনা করবেন। অতীতের যেগুলো হয়েছে এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই আমার লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বললেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলছেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ নিয়ে কোনো পক্ষের ওপরই চাপ নেই। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে অংশ নেন ইইউ রাষ্ট্রদূত। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে 27 দেশের জোটভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তুলে ধরেন তিনি তার সূচনা বক্তব্যে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া, এতে সময় লাগবে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া জরুরি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত খুবই পরিষ্কার। পরের ধাপ হলো বিচার প্রক্রিয়া। যারা অপরাধের জন্য অভিযুক্ত তাদের বিচার হওয়া প্রয়োজন, তবে তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো পক্ষকেই চাপ দেবে না ইইউ। নির্বাচন কবে হবে না হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে, তবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের সফলতার অংশ হতে চাই। ইইউ নির্দিষ্ট কোনো তারিখে নির্বাচন হবার জন্য কাউকে চাপ দেবে না। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সমর্থনের কথাও জানান মিলার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বৈত এনআইডি কার্ডধারীদের ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ। এখন পর্যন্ত 500-র বেশি এনআইডির তালিকা রয়েছে কমিশনের কাছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এমনটা জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ 8 দেশে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে কানাডায়। জানান, 40 দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। রাষ্ট্রের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। একই সাথে স্বাস্থ্য কমিশন গঠন করে সেবা বিকেন্দ্রীকরণ, বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ও জটিল চিকিৎসার সুযোগ তৈরি সহ দেয়া হয়েছে নানা প্রস্তাব। এসব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আবার ব্যয়বহুল বেশিরভাগ চিকিৎসার জন্য নানা কারণে রোগীদের বাধ্য হয়েই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানেও নানা অভিযোগ, জটিল রোগের চিকিৎসা আছে বিদেশ নির্ভরতাও। এই অবস্থায় নতুন বাংলাদেশের যাত্রায় নানা খাতের মতো চিকিৎসা সেবার পরিবর্তনেও গঠন হয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন, যেখানে স্বাস্থ্য সেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরে সবার জন্য তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার, সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিক মতো অর্গানাইজ করি।
স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ, এ খাতের সব দপ্তর পরিচালনায় স্বাস্থ্য কমিশন গঠন এবং দেশেই জটিল রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টির পক্ষেও মত দিয়েছে কমিশন। স্বাস্থ্য কেয়ার দিতে হয়, তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তো আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসিটার ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে, ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। প্রতিবেদনে আছে চিকিৎসকের সাথে ওষুধ কোম্পানির লোকজনের সরাসরি দেখা করতে না পারা এবং উপহার পাঠানো বন্ধের সুপারিশ, চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ ও নিষ্পত্তির জন্য ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গঠন, মানহীন হাসপাতাল ক্লিনিক বন্ধ, মেডিকেল পুলিশ গঠনের কথাও বলা হয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে। এনাফ এমফাসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে। কমিশনের এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত তা বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইতালি সরকার বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। ইতালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে, কিভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে, এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হলে তা পর্যালোচনা করে প্রত্যাহার করা হবে। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না। সরকারের নীতিমালা হলো কোনো সংবাদ মাধ্যম বন্ধ করা হবে না। দুপুরে রাজধানীতে সার্কিট হাউসে ডিএফপির কনফারেন্স হলে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান, আওয়ামী লীগের আমলে যেসব গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করবে সরকার। যেসব ভুয়া সাংবাদিক তৈরি করা হয়েছে তাদের খুঁজে বের করা হবে। আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে, আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা এদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। আমরা সরকার থেকে চাই না কোন সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হবে। জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখে নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা। অভিযানে গিয়ে দখলের সত্যতা পেয়েছে দুদক। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামতেই সড়কের বাম পাশে বিশাল এলাকা জুড়ে উঁচু টিনের বেড়া, ভেতরে 2.03 একর সরকারি খাস জমি দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক দোকান। অভিযোগ আছে 5ই আগস্ট পরবর্তী সময়ে জাল কাগজ বানিয়ে এই জমি দখল করে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। উচ্চ আদালতের রায়ের তথ্য গোপন এবং নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্থাপনা নির্মাণ, যার নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা ওবায়দুল হুসাইন। সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্নীতি দমন কমিশনের টিম। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে দখলদারের লোকজনের বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। মালিকের নাম হচ্ছে সৌদান গুপ্ত। আমি সবকিছু সাদের ইনফরমেশন দিয়েছি, ওনারা আমার জিজ্ঞেস করছে, আমি যতটুকু জানি আইন সম্পর্কে অতটুকু ওনারা সহায়তা করছে। দুদক কর্মকর্তা জানান, জমির জাল নথিপত্র তৈরি এবং আদালতের আদেশের মিথ্যা তথ্য প্রচার করে দখলের সত্যতা মিলেছে। জাল দলিল খতিয়ান তৈরি করে সরকারি খাস জমিতে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করছে আইনগত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। মদতদাতা সহ যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অন্তত 200 কোটি টাকা মূল্যের জমিতে স্থাপনা নির্মাণের কোনো অনুমতি দেয়নি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। ভবনটিতে অনেকেই আটকা পড়েছেন, সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কিভাবে এই আগুন লাগলো এবং হতাহত আছে কিনা আর বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন।
এখনকার অবস্থা যদি বলি তাহলে ঠিক 30 মিনিট আগে কিন্তু এই বেলি রোডের 10 তলা একটি ভবন, নাম হচ্ছে ক্যাপিটাল সিরাজ, আমার পেছনের যে ভবনটি সেই ভবনটিতে আসলে হঠাৎ করে হচ্ছে নিচতলা থেকে আসলে আগুনের সূত্রপাত। তবে নিচতলায় একটি রেস্টুরেন্ট রয়েছে, ফায়ার সার্ভিস কিন্তু এমনটা আমাদের দাবি করেছেন। আপনাকে একটা বিষয়টা জানাতে চাই যে আগুন লাগার খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম একটি ইউনিট আসে এবং একটি ইউনিট আসার পর কিন্তু হচ্ছে আগুনের মাত্রা বাড়তে থাকলে আরো কিন্তু এক এক করে মোট এখন 9টি ইউনিট কাজ করছে। বেলি রোডের এই সিরাজ ক্যাপিটাল টাওয়ারে কিন্তু আসলে এখন পর্যন্ত বেশ কয়েকজন আটকা রয়েছেন। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে কিন্তু উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে। উৎসব জনতার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কাজ করতে সমস্যা হচ্ছে, এমনটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত 9টি ইউনিট কাজ করছে, তবে হতাহতের কোনো খবর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে ভবনে আটকা পড়া কয়েকজন আমাদের যেটা জানিয়েছেন যাদের উদ্ধার করা হয়েছে, মানে এখন পর্যন্ত 8 থেকে 9 জনকে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস যে ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে। বাকি এখনো বেশ কয়েকজন আটকা রয়েছে এই ভবনটির ভেতরে, তাদের উদ্ধার আসলে তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের সাথে সহায়তা করছে পুলিশ, সেনাবাহিনী, যে কোনো ধরনের হচ্ছে যে ফায়ার সার্ভিস যে শান্তিপূর্ণ এবং ফায়ার সার্ভিস যেন সুন্দরভাবে কাজ করতে পারে, সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে, এজন্য কিন্তু উৎসব জনতাকে সরিয়ে কাজটি আরো সহজ করার চেষ্টা করছে। আপনাকে যদি একটু বলি তাহলে আসলে আগুন কিভাবে লেগেছে সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে, পুলিশ এবং হচ্ছে সেনাবাহিনী তাদের সহায়তা করছে। এখানে যারা এই টাওয়ারে যাদের রেস্টুরেন্ট রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন সেফটি বিষয়টি আসলে তারা মেনেছিলেন, কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আসলে বক্তব্য জানা যাচ্ছে না। একটু যদি দেখায় যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা এখন কিন্তু পুরো দমে চলছে। এখন পর্যন্ত আসলে আগুনের যে পরিমাণ সেটা আসলে বাইরের থেকে দেখা যাচ্ছে না। একটু যদি দেখায় তাহলে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।